अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো থাকো বাবা। এসো এসো, ভেতরে এসো। আরে বেঁচে থাকো, সুখে থাকো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ঈশ্বর, হ্যাঁ দিদি, তোমার অনেক পরিশ্রম হয়েছে না? চলো বিশ্রাম নেবে। দিদি, এই নাও ওষুধ। এখন আর কোনো কথা নিয়ে চিন্তা করবে না। আমি জানি যে যা কিছু হয়েছে সেটা সহ্য করা খুব কঠিন, কিন্তু তুমি খুব সৌভাগ্যবতী যে তুমি উদয়বাবুর মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছো, যে শুধু তোমার সম্মানের জন্য সবকিছু ছেড়ে তোমার হাত ধরেছে। আর আমার বিশ্বাস আছে যেভাবে আমাদের মা বাবা তোমাদের দুজনকে মেনে নিয়েছে, উদয়বাবুর বাড়ির লোকও তোমাদের দুজনকে মেনে নেবে। মা বাবা তাদের সন্তানের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে না। তুমি বিশ্রাম নাও। সুধি কেমন আছে? আমি ওষুধ দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলেই ভালো লাগবে। যতক্ষণ না সব ঠিক হচ্ছে উদয় এখানেই থাকবে মা। এই জন্য তুই একটু সামলে থাকিস মা। উদয় তো তোকে জানে না যে তুই সুধার বোন হোস। হ্যাঁ ঠাকুমা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। ভালো থাকিস মা। থ্যাংক ইউ আঙ্কেল, যা কিছু হয়েছে তা সত্ত্বেও এই বিয়েটাকে মেনে নিয়ে এখানে আমাদের থাকতে দিলেন। আপনার এই দয়া। কি কথা বলছো বাবা? দয়াটার কথা বলো না বাবা। সুধা আমাদের মেয়ে, তুমি এই পরিবারের জামাই, তবে তো এই বাড়ি তোমারই। হতে পারে বাবা যে তুমি বাড়িতে যেসব জিনিস পেতে এখানে সেগুলো পাবে না, তবু আমি চেষ্টা করব যে তোমার যেন কোনো রকম অসুবিধা। এসব আপনি কি বলছেন আঙ্কেল? আপনার হৃদয় সত্যিই বড়, আর এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না প্লিজ। প্লিজ আঙ্কেল। ঠাকুমা, এবার সুধার শরীর কেমন আছে? অ্যাকচুয়ালি গাড়িতে ওর শরীরটা খারাপ হয়, আমি গিয়ে দেখা করতে পারি? এসব কি বলছো বাবা? এটা কি আবার জিজ্ঞেস করতে হয়? দীপু, যা ওর ঘরে নিয়ে যা বাবা। চলো দাদা। আরে বাবা, তুই ওকে জামাই বাবু ডাকার অভ্যেস কর। মা চলো যা। হ্যাঁ চলো যা বাবা। আরে কমল, আমাদের সুধার তো ভাগ্য খুলে গেছে। কি সুন্দর স্বামী হয়েছে ওর। আরে রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, প্রথমবার নতুন জামাই এসেছে বাড়িতে, সবকিছু করতে হবে, কোনো কিছু যেন কম না পড়ে। সুধা, তুমি ঠিক আছো? হে ভগবান, এখানে সবকিছু তো পুরনো দেখছি। কি যে দেব ওদের ঘরে।
মা ওই সুষমা এদিকে আয়। দেখ আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই দেখে একবার বলতো ওদের ঘরে কোন চাদরটা দেবো। এক মিনিট। সবকিছু দেখ কেমন পুরনো। হ্যাঁ এইটা ঠিক হবে। বাড়ি এসে তুমি খুশি তো সুধা? তাহলে একটা কথা দাও, নিজের মুখে কষ্টের একটা ছাপও আসতে দেবে না। তোমার পরিবার আমাদেরকে যেভাবে স্বাগত জানিয়েছে আমার খুব ভালো লেগেছে। আন্টি বাবা তোমরা এমন হঠাৎ করে আসলে তেমন কিছু আয়োজন করতে পারিনি, এই সামান্য কিছু। দিন আন্টি, আপনাকে একদম চিন্তা করতে হবে না, এটা আমাদেরই বাড়ি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমি আপনাকে বলবো। আসলে বাবা এই বিছানা চাদরটা হ্যাঁ হ্যাঁ আন্টি, আমাকে দিন না, আমি পাল্টে দিচ্ছি। না হলে সুধা ভাববে যে বিয়ের আগে আমি কিছুই শিখিনি, আর দ্বিতীয় দিন স্ত্রীর বকা আমি খেতে চাই না। কিছু মনে করো না বাবা, আসলে কাজকর্মের মাঝখানে মনেই ছিল না যে চাদরটা পাল্টে দেব। ওই ক্ষমা তো আমার চাওয়া উচিত, মা মনে করিয়ে দিয়েছিল কিন্তু আমি ভুলে গিয়েছি সুধা দিদির ঘরের চাদরটা বদলে দিতে। আরে এতে ক্ষমা চাওয়ার কি দরকার? ভুল তো যে কেউ করতে পারে, আমিও আমার বাড়িতে অনেক ভুল করতাম। মা, তুমি কি এটাও জানতে চাও না যে উদয় কোথায় আছে, কি অবস্থায় আছে? বড় জেঠু একবার অন্তত আমরা খোঁজ নিই যে ও ঠিক আছে কিনা। আমার না খুব চিন্তা হচ্ছে। নিশ্চয়ই কোনো হোটেলে আছে, ক্রেডিট কার্ড আছে, ওর কাছে টাকা আছে, কোনো কিছুর তো কমতি নেই। কোনো প্রয়োজন নেই ওকে ফোন করার। আমি যদি ওকে ফোন করি মনে করবে আমি মিস করছি ওকে। একদম না মা, যতক্ষণ আমি জানতে পারছি যে আমার ভাই ঠিক আছে কি নেই আমি শান্তি পাবো না। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো। ভৈরবী, তুমি না হয় কথা বলো না, মৃণালকে তো জানতে দাও যে ওরা এখন কোথায় আছে। হ্যাঁ ছোট মা, আমারও দাদা বৌদির জন্য খুব চিন্তা হচ্ছে। আমাদের একবার অন্তত ফোন করাই উচিত, তাই না পঙ্কজ দা? দিদি প্লিজ তুই ফোনটা কর। কিন্তু এখান থেকে যদি ফোন করা হয় ও কি রিসিভ করবে? কিন্তু বড় মা দেখো, চেষ্টা করতে কি অসুবিধে? আমি একটা ফোন করে দেখি, দাঁড়াও। আরে দি, এ তো উদয়ের ফোন। উদয় বাবুর বাড়ির থেকে ফোন। শোনো, উদয় কোথায় আছে? ওর বাড়ি থেকে ফোন এসেছে। ও তো হাত পা ধুতে গেছে বাথরুমে। কি করি, ফোনটা তো বেজেই চলেছে। এক কাজ করো বরং, তুমি ফোনটা ধরে কথা বলো। ঝগড়াঝাটি করে এসেছে ওই বাড়িতে, হয়তো ওনারা চিন্তা করছেন। বলে দাও যে ওরা দুজন এখানে আছে আর ভালো আছে। এখন বলতে তো হবেই। উদয়, কোথায় তুই? আমাদের সবার তোর জন্য কত চিন্তা হচ্ছে। তুই? আমি কমল কিশোর বলছি। চিন্তা করার কোনো কারণ নেই, উদয় আর সুধা আমার বাড়িতেই আছে। হ্যালো মা, উদয় জ্যোতি বৌদির বাড়িতেই আছে। জ্যোতির বাড়িতে? ওর সাহস কি করে হলো ওখানে যাওয়ার? এই সমস্ত শহরেও থাকার জন্য ওই জায়গাটাই বাঁচলো। আমার কাটা খায়ে নুনের ছিটে দেওয়ার জন্যই উদয় এই কাজ করেছে। কিন্তু
উদয় তো এরকম ছেলে নয়। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওকে কেউ মন্ত্রণা দিচ্ছে। এটা তোমার কোনো প্ল্যানের অংশ নয় তো জ্যোতি? না ছোট মা, আমার উদয়ের সঙ্গে কোনো কথা হয়নি। হ্যাঁ, ওদের চলে যাওয়ার পরে আমি দীপুকে ফোন করেছিলাম, কিন্তু দেখলেন আপনারা? আমি খুব ভালো করেই জানতাম যে উদয় জ্যোতির বাপের বাড়িতে থাকার মতন ছেলে নয়। নিশ্চয়ই ওই পাঠিয়েছে ওকে, ওরই প্ল্যান এটা। না ছোট মা, আপনি আমার নতুন করে আবার কোনো অজুহাত দেবে তাই তো? যে আমি এটা করতে চাইনি, আমি তো অন্য কিছু করতে চেয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। ভৈরবী, একবার শুনে তো নাও যে জ্যোতি কি বলতে চাইছে। হতে তো পারে দাদা, যে কিছু শোনার বা বলার মতো পরিস্থিতিই নেই এখন। তোমার পক্ষে এটাই ভালো হবে যে তুমি সবার সামনে স্বীকার করো সত্যিটা কি। এরপরে আর তুমি কি কি করতে চাও বলো। ছোট মা, আমি জানি যে আমাদের মধ্যে কোনোদিনই সম্পর্কটা ভালো ছিল না। আপনার সবসময় আমাকে নিয়ে অভিযোগ ছিল, কিন্তু বিশ্বাস করুন আমাকে, আমি দীপুকে ফোন করেছিলাম, কিন্তু ওকে এটা বলিনি যে উদয় আর সুধাকে ও যেন বাড়ি নিয়ে যায়। প্লিজ ছোট মা, আমাকে আপনি বিশ্বাস করুন। যে অবস্থায় উদয় আর সুধা বাড়ি ছেড়ে চলে গেছিল, আমি ভয় পেয়েছিলাম যে ওরা হয়তো আমাদের কারোর ফোন তুলবে না, সেই জন্য। আচ্ছা ছোট মা, আপনাকে আমায় বিশ্বাস করতেই হবে, কারণ এটাই সত্যি। যদি আপনার আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনি দীপুর সাথে কথা বলে নিন, ও আপনাকে সত্যিটা বলে দেবে। আপনি দেখ দীপু, প্রথমে উদয় জ্যোতির দেবর, কিন্তু এখনো এই বাড়ির জামাই হয়েছে। আরে ওর জন্য কিছু না কিছু স্পেশাল তো করতে হবে। ফোন ধর। হ্যালো। হ্যালো দীপু, ছোট মা জানতে চাইছেন যে আমি তোকে উদয় আর সুধার ব্যাপারে ফোনে কি বলেছিলাম। হ্যাঁ, কিন্তু দিদি কি হয়েছে বল, সবকিছু ঠিক আছে তো? যেটুকু জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। এক মিনিট, আপনি ধরুন কথা বলুন দীপুর সাথে। আমি কেন তোমার ভাইয়ের সাথে কথা বলবো? ও তো তোমার পক্ষ নিয়েই কথা বলবে। এখন এসব নাটক করো না, কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে দীপু, বাবা কে ফোন করেছে? ঠাকুমা, আমি এক্ষুনি আসছি। সুষমা, হ্যাঁ বাড়িতে শুধু লাউ আর ঢেঁড়স আছে তাই না? হ্যাঁ মা। তাহলে উদয়ের জন্য খাবার, শোন, যে কোনো একটা সবজি আর পনির বানিয়ে দিই। ঠিক আছে মা। মা, কি হয়েছে, এরকম হাঁপাচ্ছিস কেন? মা, জ্যোতি দিদি ফোন করেছিল। সুধা আর উদয়ের এখানে থাকার কারণে ওদের বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে। আর সবাই দিদিকেই দোষ দিচ্ছে। এটাই ভয় পাচ্ছিলাম আমি। বলেছিলাম আমি তোদের দুজনকে, কিন্তু তোরা কেউ আমার কথায় কান দিলি না। কিন্তু মা, এটা সত্যি নয়। সত্যিটা কি সবাই সেটা জানে না নাকি? কে বুঝবে? হ্যাঁ, আর দোষ কিন্তু ওনাদেরও নয়। ওনাদের জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। এখন তো শুধু একটাই ভয় পাচ্ছি যে প্রথমেই একজন ও বাড়ি থেকে চলে এসেছে। যদি এমন কিছু হয়ে যায় যাতে জ্যোতিকে ওই বাড়ি ছাড়তে হয়। না পদ্মা, একটু ভেবে চিন্তে কথা বলো। ওখান পর্যন্ত তোমার গলা যাচ্ছে আর তুই চেঁচাচ্ছিস মা মা বলে। বাড়িতে জামাই রয়েছে, সেটা তো খেয়াল রাখো। ওর কানে যদি এ সমস্ত কথা যায় তো কি ভাববে? মা, বাবা ঠিকই বলছে।
ছোট মার তো স্বভাবই এই, সব ব্যাপারের জন্য দিদিকেই সবসময় দোষারোপ করে। উদয় আর সুধা এই বাড়িতে এসে একটু খুশিতে আছে। ভালো হয় যে ওদের সমস্ত চিন্তা থেকে দূরে রাখা গেলে। আরে দীপু, তুই কোথায় গেলি? হে ভগবান, আরে 1 মিনিটের নাম করে তুই এখানে বসে গল্প করছিস ওদের সাথে? হ্যাঁ, আসলে ঠাকুমা, আমি তো জাস্ট... কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সবকিছু ঠিক আছে। তুমি দীপুকে কিছু কথা বলছি? আরে আমি বলছি যে জামাই প্রথমবার বাড়িতে এসেছে, এখন ওকে যা খুশি তো খেতে দেওয়া যায় না, তাই না? এই জন্য আমি দীপুকে বলছিলাম যে বাজারে গিয়ে বাদাম, কাজু আর ঘি নিয়ে আয়, পায়েসও বানাবো আর সাথে পনিরের তরকারিও হবে। মা, আমি আর সুষমায় কথাটাই বলছিলাম, কিন্তু মাসের শেষ দিন আর আমার হাতে একটুও টাকা নেই। বাবা, আমার কাছে কিছু টাকা রয়েছে, কিন্তু এত কিছুর জন্য একটু কম পড়বে। আরে তাতে কি হয়েছে? আমি তো বেঁচে আছি এখনো। চল আমার সাথে, চল চল, আয়। গ্রামের জমি জমা বিক্রি করে এই টাকা পেয়েছি বাবা, সেই টাকা রেখে দিয়েছিলাম। এই নে বাবা, বেশি তো নেই, যেটুকু দরকার সেটুকুই ব্যয় করবি। থ্যাংক ইউ ঠাকুমা। আবার মন দিয়ে শুনে নে, এইটা আমি তোকে ধার দিলাম, এই টাকা আমাকে শোধ করে দিবি। ঠাকুমা, এই মাসে আমি ওভারটাইম করে তোমার সব টাকা ফিরিয়ে দেবো। আরে আমার সোনা বাবা। আমার কিচ্ছু শোনার প্রয়োজন নেই, কারণ আমি জানি যে সত্যিটা কি। এই বাড়িতে যা কিছু হচ্ছে সেটা তোমার আর তোমার ফ্যামিলির ভেবে চিন্তে করা একটা চাল জ্যোতি, ভেবে চিন্তে করা একটা চাল জ্যোতি।